দেখো আমরা যেখানে ছিলাম। তাহলে আমরা এখন কি কাজ করছি? প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করছি। দেখো প্রথম সারিকে এ দ্বারা গুণ করো, গুণফলটা লিখে ফেলি চলো। এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, এখানে হবে তোমার এ স্কয়ার বি, এখানে হবে দেখো সি এ স্কয়ার বা এ স্কয়ার সি, তাই লিখো। দ্বিতীয় সারিকে দেখো, এই জন্য আমি কি দিলাম, 1/a দিয়ে দিলাম, যেহেতু প্রথমটাকে আমি এ দ্বারা গুণ করেছি, এখানে 1/a দিয়ে দিলাম। আবার দ্বিতীয় সারিকে গুণ করো বি দ্বারা, এখানে হবে তাহলে এ বি স্কয়ার, এইটা হয়ে যাবে বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, এটা হয়ে যাবে বি স্কয়ার সি। আবার এখানে যেহেতু বি দ্বারা গুণ করলাম, আবার নিচে একটা বি চলে আসবে, তাই না? আবার সর্বশেষ এখানে সি দ্বারা গুণ করো, সি স্কয়ার এ অথবা সি স্কয়ার, এখানে হবে বি সি স্কয়ার, এটা হয়ে যাবে তোমার এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। সাইড নোট দিবা। হ্যাঁ বলো স্যার। আমি যখন স্যার এই যে এরকম গুণ করাটা মনে মনে কাউন্ট করব স্যার, তখন তো স্যার এটা লেখার দরকার নাই শুরুতে। তখন আর আনতে হবে না, তখন তোমার জন্য অনেক ক্যালকুলেশন, অনেকগুলো মনে মনে করতে হবে। দেখছো এবার কিন্তু তুমি আবার এটা যোগ করে বিয়োগ করতে হবে, ভুল হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে এখানে। মনে মনে তুমি ভাবলা এটাকে এ দ্বারা গুণ, এরপরে বি এটার দ্বারা সি দ্বারা গুণ, এরপরে যোগ আবার বিয়োগ, অনেকগুলো ক্যালকুলেশন তোমার মাথায় রাখা লাগবে। তুমি চাইলে ভালো করতে পারলে, না পারলে এভাবে একবার করে নিলে সুন্দর হবে, ঠিক আছে? তুমি যদি পারো ভালো, কিন্তু অনেকগুলো তোমার ভুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে এখানে। এখানে সাইড নোটে দিয়ে দিবা, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ, এটা লিখে দিবা সাইড নোটে। হ্যাঁ লিখে দিও। স্যার মাঝখানেরটা এ দেন নাই কেন? কোন জায়গায়? ও না সরি স্যার। আচ্ছা হয়েছে। এইবার আমরা দ্বিতীয় কাজ কি হবে, প্রথম সারি থেকে এই দুইটা সারির যোগফল বিয়োগ করে দেওয়া, তাই না? বিয়োগ করে দাও। 1/abc থাকলো এখানে, 1/abc। অপারেশনটাকে লিখে নেওয়া ভালো। অপারেশনটা চলো আমরা একটু লিখে নেই আগে। আমরা রো 1 এর কাজ করছি। রো 1 প্রাইম ইকুয়াল টু, এই রো 1 থেকে বাদ দেব কাকে? রো 2 আর রো 3 এর যোগফলকে। তাহলে প্রথমে এই দুটো যোগ করো, পরে এটা থেকে বিয়োগ করো। এখানে কি থাকবে বলো? 0। 0 না? জি স্যার। আবার এখানে আসো, এই দুটো আগে যোগ করে ফেলো। এই দুটো যোগ করলে তোমার কি আসবে বলো তো? দেখো তো, 2b স্কয়ার প্লাস a স্কয়ার b, এই যেরকম 2b স্কয়ার প্লাস a স্কয়ার b, এই দেখো এই দুটোর যোগফল। এবার তুমি প্রথম সারি থেকে এটা যদি বিয়োগ করো এই যে স্কয়ার b থেকে, তাহলে কি পাবে বলো তো আমাকে? -2b স্কয়ার পাবে না? দাঁড়াও কি 2b স্কয়ার c হবে এখানে। হ্যাঁ 2b স্কয়ার c, না bc স্কয়ার ভুল লিখলাম, এখানে হবে 2bc স্কয়ার। দেখো এই দুটো যোগ করলে 2bc স্কয়ার আসে, বুঝেছো? তাহলে এবার যদি বিয়োগ করো a স্কয়ার b থেকে, এটা তোমার a স্কয়ার b কেটে যাবে, থাকবে -2bc স্কয়ার। না বুঝলে প্রশ্ন করো। 2bc স্কয়ার গেল। আবার এখানে আসো, এই দুটো যোগ করো, যোগ করে দেখো তো কি আসে? 2b স্কয়ার c প্লাস a স্কয়ার c। এবার এই প্রথমটা থেকে বিয়োগ করো, এবার কি থাকবে বলো বিয়োগ করলে? +2b স্কয়ার c -2b স্কয়ার c, -2b স্কয়ার c হবে না? ও বিয়োগ করছি তো, বিয়োগ করছি আমরা, তাহলে -2b স্কয়ার c। ঠিক আছে। এবার তোমরা আরেকটা কাজ করে রাখতে পারো, চাইলে এই যে এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে রাখতে পারো, এতে করে কাজগুলো ছোট হবে। দেখো এই দুটো কেটে যাবে, তাই না? কাজটা আরেকটু ছোট হবে না তোমার? তাহলে বিয়োগটা করে রাখো এখানে। বোঝো নাই? এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে রাখো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে রাখো, তোমার জন্যই ভালো হবে, কাজটা সহজ হবে আরো। জি দেখো তাহলে
চাইলে করে রাখতে পারো, না চাইলেও সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। এবার দেখো আমরা যদি এই পর্যন্ত রাখি ক্যালকুলেশন, তাহলে এখান থেকে বি কমন নাও। দেখো এ বি স্কোয়ার থাকলো, এখানে কি কমন যায় বলো তো? বি কমন যায়। বিটা কমন নিয়ে রাখো, কি হবে বলো তো? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর লাস্টে বি স্কোয়ার সি। এবং এখানে থাকলো তোমার ধরো এ সি স্কোয়ার, এখানে থাকলো বি সি স্কোয়ার, আর শেষে তুমি এখানে সি কমন নিতে পারো। সি কমন দিলে থাকবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তুমি কমন নেওয়ার পালা তোমার। দেখো এইটুকু আর লাগছে না, আমি এটা মুছে দিলাম। দেখো কমন নেবো আমরা এবার। কমন নেই, তাহলে দেখো প্রথম সারিতে কি কমন যায় বলো আমাকে একটু। প্রথম সারি থেকে -2 বিসি কমন যায়, কমন যায় না? জি স্যার। -2 বিসি কমন নাও প্রথম সারি থেকে, -2 বিসি। নিচে বিসি কিন্তু থেকেই যাবে। তাহলে প্রথম সারিতে কি থাকলো একটু লক্ষ্য করো, থাকলো 0। এখানে যদি বিসি তুমি চলে যাও -2 বিসি, তাহলে থাকবে একটা সি, এখানে থাকবে একটা বি। প্রথম সারির কাজ শেষ। দ্বিতীয় সারি থেকে তুমি কিন্তু বি কমন নিতে পারো, নেওয়া যায় কিনা দেখো তো? জি স্যার, নেওয়া যায়। তাহলে একটা বি কমন নাও দ্বিতীয় সারি স্যার থেকে। নেওয়া যায়। বি কমন দিলে আমাদের কি থাকবে এখানে? এবি। এখানে কি থাকবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে থাকবে একটা বিসি, তাই না? আবার দেখো তৃতীয় সারি থেকে কিন্তু আমরা চাইলে সি কমন নিতে পারি। জি। তৃতীয় সারি থেকে সি কমন দিলে তোমার এখানে থাকবে এসি, এখানে থাকবে একটা বিসি, এখানে থাকবে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্লাস বি স্কোয়ার। কাজ মোটামুটি গুছিয়ে চলে এসেছে। দেখো এবার আমরা আরেকটা জিরোর অপেক্ষায় আছি। এখানে জিরো হয়ে গেছে, সেই জিরোটা বানানোর জন্য একটা বুদ্ধি খাটাও। এইটারে তুমি যদি বি দ্বারা গুণ করো তাহলে হবে বিসি, এটারে তুমি যদি সি দ্বারা গুণ করো তাহলে হবে বিসি। পরে যদি বিয়োগ করে দেই জিরো হয়ে যাবে না এখানে একটা? জি। তাহলে আমরা এবার কি করব বলো তো? স্যার একটু আরেকবার বলবেন? আবার বলি, দেখো এই যে এই কলামটাকে বি দ্বারা গুণ করো এখানে, তাহলে কি হবে তোমার? বিসি। এইখানে বি দ্বারা গুণ করলে বিসি, এটাকে সি দ্বারা গুণ করো, কি হবে? বিসি। দুইটা যখন মিলে যাবে তখন বিয়োগ করে দিবা, বিয়োগ করলে শূন্য হয়ে যাবে না? জি স্যার। তাহলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম আমরা বি দ্বারা গুণ, তৃতীয় কলাম আমরা সি দ্বারা গুণ। এখানে বিসি বিসি তুমি কেটে দাও মনে করো, হ্যাঁ? এই বি বি সি সি কেটে দিলাম, তাহলে কি থাকলো বলো তো? এখানে -2 বিসি বাই 8। বুঝো এই পর্যন্ত থাকলো। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা দ্বিতীয় কলাম আমরা গুণ করব, প্রথম কলাম আমরা কিছুই করব না। এক মিনিট, কলম থেকে এ কমন নেওয়া যায় স্যার, তাহলে ছোট হয়ে গেল আরেকটু। হ্যাঁ হ্যাঁ কমন তো আমরা নিতেই পারি। একটু দাঁড়াও, আবার শেয়ারিং এ যাচ্ছি, একটু দাঁড়াও। দেখো আমরা এটা কি দিলাম, এটা এখানে চলে আসছে বরাবর। হ্যাঁ আমি বলি, আমরা যদি কমন নেই এখান থেকে এ, সেটাও হবে, কিন্তু খুব বেশি উপকার এখন আমরা পাবো এরকম মনে হচ্ছে না। তুমি এ কমন নিয়ে রাখলে ভালো, খারাপ হবে না একেবারে, না নিলেও সমস্যা নেই। যদি তুমি এ কমন নিয়ে রাখতে চাও, দেখো যদি তুমি এ কমন নিয়ে রাখতে চাও তাহলে তুমি এখানে এ কমন নাও। কমন দিলে কি পাবে? এখানে এ চলে আসলো, এখানে তোমার থাকলো 0, এখানে থাকলো বি সি, সমস্যা নেই, হলো। এবার এটা তুমি বি দ্বারা গুণ করো, তাহলে বি দ্বারা গুণ করলে কি হবে? বিসি। এটা হয়ে যাবে এখানে এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার সি। এটারে সি দ্বারা গুণ করো, তাহলে নিচে একটা বি দেওয়া লাগবে, খেয়াল করবা এখানে বি দ্বারা গুণ করছি বি, আবার এটা সি দ্বারা গুণ করো বিসি, এটারে সি দ্বারা গুণ করলে হবে বি সি স্কোয়ার, এখানে হয়ে যাবে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তাহলে এখানে আবার একটা সি দেওয়া লাগবে আমাদের। এবার তুমি বিয়োগ করে দাও, কাজ তোমার শেষ। এবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করছি আমরা। আবার যদি কাটাকাটি যায় কেটে দিতে পারো তুমি। দেখো এই যেখানে এবিসি আছে না একটা,
এবিসি এবিসি কেটে দাও, থাকবে শুধু -2। প্রথম কলাম ঠিক থাকলো 0 বি সি। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দাও, আমরা আমাদের অপারেশনটা লিখে রাখি আগেই। অপারেশনটা হবে এরকম C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3। তাহলে এখানে তোমার একটা প্রথমে হবে 0, এবার এটা থেকে এটা বিয়োগ করে দাও, দেখো তো কি থাকে, a স্কয়ার বি থাকে। এবার এটা থেকে এটা যদি বিয়োগ করো দেখো থাকে মাইনাস এর a স্কয়ার সি হয়ে গেল। আর তৃতীয় কলামে আমি কিছু করতে চাচ্ছি না। তৃতীয় কলামে আমরা চাইলে তৃতীয় কলাম থেকে একটা সি কমন রাখতে পারি, বোঝো নাই? যদি ইচ্ছা হয় রাখলেও পারো, না রাখলে তোমার ইচ্ছা। সি কমন নিলে তোমার ক্যালকুলেশন একটু সহজ হবে। তৃতীয় কলাম থেকে সিটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকলো দেখো বি, এখানে থাকলো বিসি, এখানে থাকলো স্কয়ার প্লাস বি স্কয়ার, কাজ শেষ। 0 0 হয়ে গেছে, এবার তুমি বিস্তার করে দাও। -2c থাকলো, তুমি যদি 0 সাপেক্ষে বিস্তার করো ভ্যানিশ, এই বি এর সাপেক্ষে বিস্তার করো। এবার বি এর সাপেক্ষে বিস্তার করলে তুমি কি পাবে দেখো, প্রথমে এই দুইটা গুণ হবে, তাই না? ও আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এখান থেকে কিন্তু এও কমন নিয়ে রাখতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো সহজ করতে পারি আমরা চাইলে। এটা তোমার ইচ্ছা। স্কয়ার কমন নিতে পারি স্যার। এ স্কয়ার সহ কমন নিয়ে রাখো, সেটা আরো ভালো। আমরা চলো স্কয়ার কমন নিই। যদি এখানে আমরা এবার এ স্কয়ারটা কমন নিয়ে নিই, পরে নয় বিস্তারটা করি। আরো কিছু কমন যায়? অথবা সেকেন্ড কলাম থেকে বি কমন যায় না। আচ্ছা এটা একটা থেকে কমন নাও, সমস্যা নেই। থার্ড কলাম থেকে বি কমন যায় না। না, এই সারি থেকে বি কমন নিতে পারো তুমি। থার্ড কলাম থেকে বি কমন নেওয়া যাবে না। এখানে দেখো কমন নিলে আমাদের কি থাকছে, দেখো জি তোমার স্যার ইচ্ছা কমন দেখো না। 0, এখানে হবে বি, এখানে হবে সি, এটা 0 এ কমন নিয়েছি আমরা, তাই না? তাহলে এখানে হবে দেখো, তাহলে -c থাকবে এখানে। এবার এখানে তোমার দেখো থাকলো বি, এখানে বিসি, এখানে। এবার বিস্তারটা করে দাও, কাজ শেষ। দেখো ইকুয়াল দিয়ে আমি এখানে লিখছি -2 স্কয়ার বিসি, যদি বিস্তার করি আমরা বি এর সাপেক্ষে, ভুল বললাম, -bc, এই দেখো এটা বাদ, -bc আবার কি আসবে -bc, তাই না? এরকম একটা বিস্তার পাবে তুমি। এবার তুমি গুণ করো, দেখো মিলে যাবে, ঠিক আছে? এবার হিসাব করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস 4 a স্কয়ার হইলো b স্কয়ার c স্কয়ার, এইটাই মান আসবে আসলে। যদি একটু ক্যালকুলেশন ভুল হয় আসলে মেলানো কঠিন কাজগুলা। ধীরে ধীরে একটু করবে, প্রয়োজন এটা আমরা আবার দেখবো নেক্সট ক্লাসে, সমস্যা নাই। এর আগে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, একটু স্ক্রিনশট নাও আগে। খাতায় লিখে রেখেছি স্যার। লিখে রেখেছো তাহলে তো ভালো। হ্যাঁ আগে এটা শেষ একটু করো। নিচের দিকে নামান স্যার। হ্যাঁ 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 এটা শেষ করো, এই যে। জি স্যার, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা বি কমন নেই নেই এখান থেকে শুধু সি, এটা তো 0 হয়ে গেছে। এই শেষ কলাম থেকে আমরা শুধু সি কমন নিয়েছিলাম, আর প্রথম এই যে এই কলাম থেকে আমরা এ স্কয়ার কমন নিয়েছিলাম। বিটা আসলে বাড়তি চলে এসেছিল। হয়েছে এটা? জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে এবার একটু বেসিক আলোচনা করি আমরা, হ্যাঁ, যে কেন, যে প্রশ্ন করলে না গুণ করলে কেন হয় না হয়, এই জিনিসগুলো একটু চলো দেখি। আচ্ছা তোমাদের গুণফলটা কি মনে আছে? ওই বেসিকটা কারো সমস্যা আছে? নির্ণায়কের মান নির্ণয়ের পদ্ধতি তহিদ মনে পাই না ওইটা, না? না স্যার। আচ্ছা সংক্ষেপে একটু আমরা দেখি, সংক্ষেপে একটু দেখো, দেখো সংক্ষেপে আবার একটু প্র্যাকটিস হয়ে যাবে সবার। দেখো মনে করো তোমার কাছে একটা নির্ণায়ক আছে এরকম, আমি আগে নির্ণায়কটার মান বসাই। মনে করো এরকম এ বি, একটু ঝটপট দেখবা, সি ডি, এটা মনে করো একটা নির্ণায়ক তোমাকে দেওয়া হলো। তাহলে এই নির্ণায়কটা ট্রান্সফার করবে দুটা ম্যাট্রিক্সকে, তাই না? ভেক্টরকে ট্রান্সফার করে চলো আমরা একটু এখানে, না বলতে প্রশ্ন করবে, একটু মনোযোগ দাও। মনে করো এই যে এবি ভেক্টর ধরলাম আমরা, এই এবি ভেক্টরটা হলো এই যে এই জায়গায় আসলো, ধরো এইটুকু হলো আমাদের এ, ধরো এইটুকু এ, আর এইটুকু হলো মনে করো বি। তাহলে এবি ভেক্টরটা কোথায় আসবে?
এটা হলো মনে করো এবি ভেক্টর, ঠিক আছে? বোঝো। তাহলে আমার এই যে এই অংশটা আমার একটু অন্য কালার দিয়ে দিই, এখানে দেখো নীল রং দিয়ে দিচ্ছি। এই যে এটুকুর মান আমাকে বলো তো একটু কত, এই যে এটুকু নীল রঙের মানটুকু কত বলো তো? এ এটুকু হবে কিন্তু আমাদের এ, এই যে এটুকু সম্পূর্ণটা হবে আমাদের এ, লিখলাম। আবার দেখো এই যে হাইট, এই হাইটটার মান কত হবে এ থেকে? বি স্যার বি। বি, এটা মনে রাখবা, হ্যাঁ এটুকু হবে বি। আচ্ছা আবার ধরো সিডি ভেক্টরটাকে আমরা কোথায় নিয়ে আসলাম, এটাকে ধরো একটু অন্য রং দিয়ে দেখাই। ধরো এইটুকু হলো সি, আমাদের এইটুকু হাইটটা হলো ধরো ডি। ধরো সিডি ভেক্টরটা এই জায়গায় চলে আসছে, এই যে সিডি ভেক্টর। তাহলে এই লাল অংশটুকু আমি এখান থেকে একটু নতুন করে রাখছি, দেখো এই অংশটুকু হবে আমাদের সি, তাই না? ঠিক আছে তহিদ, বুঝেছো? জি আর স্যার। এই থেকে হাইট পর্যন্ত কত হবে ডি, হাইটটা কত হবে ডি, ঠিক আছে? এবার এই যে সবুজ ভেক্টরটাকে তুমি সমান্তরালে ট্রান্সফার করে দাও। দেখো যদি আমরা সমান্তরালে ট্রান্সফার করি এরকম একটা মান পাচ্ছি, দেখো আনুমানিক, ঠিক আছে? আবার এই লাল ভেক্টরটাকে তুমি সমান্তরালে ট্রান্সফার করে দাও, ধরো এরকম একটা জায়গা চলে আসলো। তাহলে আমরা কি পাবো? আনুমানিক একটা সামান্তরিক ক্ষেত্রের মতো ক্ষেত্র পাবো, তাই না? সামান্তরিক ক্ষেত্র পাচ্ছি। নির্ণায়কের কাজটা কি? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, বুঝেছো? এখন তোমার যদি বলি এটা নির্ণায়ক, তোমার ম্যাট্রিক্স চিন্তা করো না, যদি বলি এটা নির্ণায়ক তাহলে তুমি কি করবা? এটার এই যে ক্ষেত্রফলটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল বের করবা, ঠিক আছে? এবার একটা কাজ করো, এখান থেকে লম্ব টানো, দেখো ড্রয়িংটা ভালো করে বোঝো। এখান থেকে একটা লম্ব টানো, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর আরো একটা লম্ব টানো, এবং এই বিন্দু থেকে শেষ লম্বের উপর আবার লম্ব টানো, বোঝো একই কথা ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই অক্ষের উপর আবার এখান থেকে লম্ব টানলাম, এই যে এই বিন্দু থেকে আবার ওয়াই অক্ষের উপর আরেকটা লম্ব টানলাম, এবং এখান থেকে শেষ লম্বের উপর আবার লম্ব টানলাম, বুঝেছো এইটুকু? এবার আমাকে একটু বলো তোমরা, দেখো এই যে লাল ভেক্টর, এটা এইটুকু সি, মানে এটা আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত যেই ডিফারেন্সটা তৈরি হলো এটা কতটুকু হলো সি, আর হাইট হলো ডি। তাহলে এই যে এইটুকুর মান কত হবে বলো তো? কারণ এই যে লাল ভেক্টরটাই কিন্তু এইটা সিডি ভেক্টর, তাহলে এইটুকুর ডিসটেন্স কত হবে? সি হবে না আবারও? হ্যাঁ জি স্যার। তাহলে সি হইলে তহিদ বুঝো, না বুঝলে বইলো, এই যে এইটুকু কিন্তু আবার তোমার সি হবে, এই যে এইটুকু দেখো সি হবে, কারণ এই ভেক্টরটার কিন্তু বিচ্যুতি প্রান্ত আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত কতটুকু সে সরে গেল এক্স অক্ষ বরাবর, সেটাই কিন্তু সি, বুঝছো? দেখো আবার এই যে এটার হাইট ছিল যেহেতু ডি, তাহলে এই যে নতুন লাল ভেক্টরটা এটার হাইট হবে কিন্তু ডি, এই যে এইটুকুর মান হবে ডি, বুঝো? এইটুকু যেহেতু বি, তাহলে সবুজ রং দিয়ে দেখায় এইটুকুর মানও হবে আমাদের বি, এই যে এইটুকু হবে বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমাকে বলো, তহিদ বলো। এই যে ছোট্ট একটা আয়তক্ষেত্র পাচ্ছ ভিতরে, নির্ণায়কটার মানই তো স্যার ক্ষেত্রফল। হ্যাঁ বুঝি নাই প্রশ্নটা। আর বিসি হবে স্যার। বিসি লিখো, বিসি। আসো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? যে ত্রিভুজটা এটার কিন্তু দেখো ভূমি কিন্তু ধরো সি, উচ্চতা হলো ডি, তাহলে সিডি বাই 2 হবে না? আর হাফ সিডি। তার মানে সিডি বাই 2 আমরা লিখতে পারি নাকি? সিডি বাই 2 লিখছি। দেখো ঠিক এই ত্রিভুজটা এখানেও আছে একই জিনিস, এই যে দেখো এইটুকু সি, এইটুকু দেখো ডি, তাহলে এটাও হবে সিডি বাই 2, বুঝেছো না সমস্যা আছে? বুঝেছি স্যার। আবার দেখো এই যে ছোট্ট ত্রিভুজটা এখানে, এই যে দেখো নীল রংটা হলো এ, এটার হাইট হলো বি, তাহলে এটা হবে এবি বাই 2। একই ত্রিভুজ এখানেও আছে একই রকমের, এবি বাই 2 হবে এটাও, এটা হবে বিসি। এবার লক্ষ্য করো তো তোমার এই টোটাল মানটা কত হচ্ছে, দেখো তো, দেখো এইটুকু আমাদের জানি বি, আর এইটুকু লাল করে দেই, এইটুকু কিন্তু আমাদের ডি, আমরা আগে থেকেই জানি এটা হবে আমাদের ডি। আবার এইদিকে তাকাও, দেখো এইটুকু হবে আমাদের সি, এই যে
এইটুকু সি, আর এইটুকু হবে আমাদের কত এ, নীল রং দিয়ে আঁকি দেখো। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্য করো এই যে দেখো স্যার এ প্লাস সি, উপরেও আছে এ প্লাস সি, আবার প্রস্থ হিসেবে আছে বি প্লাস ডি, প্রস্থ হিসেবে আছে বি প্লাস ডি, তাই না? তাহলে স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এটা কি আগে যেটা বুঝেছিলেন ওইটা আমি এতক্ষণ ছিলাম না, কারেন্ট চলে গেছিল। ওইটাই আগের ক্লাসে যেটা ছিল, হ্যাঁ ওইটাই দেখাচ্ছে ও আমার। দেখো আচ্ছা স্যার ঠিক আছে। দেখো এবার তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত এবার এ প্লাস সি, প্রস্থ কত বি বি প্লাস প্লাস ডি। ডি, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই ক্ষেত্রফল থেকে তুমি যদি এই যে ছোট ছোট বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ বাদ দাও, তাহলে কি সামান্তরিকের ক্ষেত্রফল পাবে না? সবগুলো বাদ দাও, বিসি বিসি কয়টা বিসি বাদ দিবা তুমি? 2 বিসি বাদ দিবা। দেখো এবি বাই 2 এবি বাই 2 কয়টা এবি বাই 2 হলো যোগ করলে? একটা এবি দুইটা। না, এবি বাই 2 এবি বাই 2 তো হাফ এবি হাফ এবি, স্যার এবি হইলো। এবি হবে না, তাহলে মাইনাস এবি। আবার দেখো এখানে সিডি বাই 2 সিডি বাই 2, এই দুটো একসাথে করলে কত হবে ক্ষেত্রফল? সিডি। তাহলে এই ক্ষেত্রফলগুলো বাদ দিতে চাই আমরা আয়তক্ষেত্র থেকে। এই সবগুলো যখন বাদ দিয়ে দিব তখন থাকবে সামান্তরিকের ক্ষেত্রফল, আর এই নির্ণায়ক কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছে। তাহলে দেখো এর মানটা কিভাবে পাই আমরা, দেখো এবার এবি গুণ করো প্লাস এডি, আবার দেখো প্লাস বিসি প্লাস সিডি মাইনাস 2 বিসি মাইনাস এবি মাইনাস সিডি। দেখো প্লাস সিডি মাইনাস সিডি মোকাবেলা, প্লাসের এবি মাইনাসের এবি মোকাবেলা, কি থাকলো দেখো তো পরে এডি বিসি মাইনাস 2 বিসি মাইনাস বিসি না, এটা তাহলে কার মান? এই যে নির্ণায়ক, এটার মানে কিন্তু এটা তুমি যে লাস্টে পেলা। তো বুঝেছো? জি স্যার, আর একটু ট্রাই করলে স্যার পুরো বুঝে গেছি। কনফিউশন থাকলে নিজে দেখো, না না বুঝলে আমাকে পরে আবার বলো, আর রেকর্ডিংটা তো দিয়েই দেবো। হ্যাঁ তাহলে বোঝো এটা। দেখো কেন মনে আমরা যে বলি এই যে দেখো এ আর ডি প্রথমে গুণ করতে হবে, দেখছো? পরে একটা বিয়োগ দিয়ে পরের গুণটা করতে হবে, কিন্তু আমরা মানটা এইভাবেই পাই। পাওয়ার পরে আমরা শর্টকাট হিসাবে চিন্তা করি এইভাবে, কিন্তু মূল নিয়ম হলো এটা যে কেন আমরা এরকম মান পাই। বুঝেছো? এবার ক্লিয়ার হয়েছে আশা করি। আরেকটি ব্যাপার একটু বলে দিই আজকে শেষ টপিক হিসাবে। স্যার আমার এই স্থানাঙ্ক নিয়ে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যদিও স্যার এই টপিকের না, এটা কি স্যার এখন করব? আচ্ছা করো দেখি শুনি, যদি মনে হয় সমাধান এখন দেওয়া যাবে দিয়ে দেবো। স্যার যেমন স্যার পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে স্যার এক্স ওয়াই, তাহলে আচ্ছা, স্যার হ্যাঁ। ওয়াই অক্ষ থেকে স্যার ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা স্যার তাহলে মডুলাস অফ এক্স কেন করা হয়? এটা এক্স কেন করা হয় আমি এটা বলি তোমাকে। দেখো তুমি এটা শর্টেই দেখাই দেই, ছোট প্রশ্ন। তুমি স্থানাঙ্ক ডাকলাম, দেখো বুঝছো? আমি মনে করো স্থানাঙ্ক ডাকলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু 0। তুমি প্রথমে 3 2 বিন্দুটা বসাও এখানে, ধরো 3 2 বিন্দু বসালাম, 1 2 3 1 2। এই বিন্দুটা কত বলো আমাকে? ধরো এটার নাম দিলাম পি বিন্দু, এর স্থানাঙ্ক কত হবে? 3 2 না? বুঝেছো? তো উত্তর দিবা। তাহলে আমি যদি জানতে চাই তোমার এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে, বলো তো কতটুকু দূরে আছে? বলো, শুনতে স্যার পাচ্ছ? শুরু থেকে স্যার আরেকবার একটু বলেন, আমার কারেন্ট চলে গেছিল আচ্ছা আবার। ঠিক আছে, শুরু থেকেই দেখো, আর কিছুই না এখানে। আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, আঁকার পরে আমি এখানে একটা বিন্দু স্থাপন করলাম, বিন্দুটা হলো 3 2। দেখো 1 2 3, এই যে উপরে 2 হয়েছে 3 2 বিন্দু, এটার নাম দিলাম পি বিন্দু। এবার আমার প্রশ্ন হলো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে এটা কতটুকু দূরে আছে, লম্ব দূরত্ব কত হবে এটার বলো? 3 মিটার। 2 2 না, দেখো কিভাবে 2? দেখো আমি এখান থেকে প্রথমে 3, দেখো 3 হবে, এই 1 2, এই দেখো 3 একক দূরে আসলে এই বিন্দুটা পাবো। ওয়াই অক্ষ থেকে আমি যদি ঠিক লম্বভাবে 3 একক দূরে আসি তাহলে কত পাবো? এই বিন্দুটা পাবো না? তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, আমরা কি লিখতে পারি? মডুলাস 3। বুঝেছো? জি ওয়াই স্যার। অক্ষ হতে, জি স্যার। এটা হলো ওয়াই অক্ষ হতে দূরত্ব। আবার তুমি চিন্তা করো এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত? দেখো তুমি 1 একক যাবা লম্বভাবে, 2 একক যাবা, তাহলে ওয়াই এক্স অক্ষ হতে, দেখো এক্স অক্ষ হতে দূরত্ব কত হবে? বলে মডুলাস
2। তাহলে এবার তুমি ভালো করে বোঝো, y অক্ষ থেকে দূরত্ব হবে বিন্দুটার ভুজের সমান, x অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব হবে কোটির সমান। তাহলে এবার আমরা যদি 3 2 না ধরে এখানে xy ধরতাম, p বিন্দুর স্থানাঙ্ক, তুমি কি লিখতা? y অক্ষ থেকে দূরত্ব কি লিখতে? এই বিন্দুটার ভুজের সমান লিখতা না? জি স্যার। তখন তুমি কি লিখতে? মডুলাস x। আর যদি তুমি x অক্ষ থেকে চিন্তা করো তাহলে হবে কোটির সমান, মানে কতটুকু হাইট, কতটুকু উচ্চতায় আছে, হাইট মানে কি y এর মান, তাহলে এখানে হয়তো মডুলাস y। উত্তরটা কি ক্লিয়ার হয়েছে তোমার কাছে? জি স্যার ক্লিয়ার। আর স্যার আরেকটা কথা, এখানে তো স্যার পজিটিভই আছে, তাহলে তো স্যার মডুলাস দেওয়ার প্রয়োজন পড়ে না। না না, আমরা যদি নেগেটিভ, তোমার xy এই মানটা তুমি কি জানো x এর মান পজিটিভই হবে? এটা তো 3 2 তো আমি জানি পজিটিভ, কিন্তু xy বলতে তো আমি যে কোনো বিন্দু বোঝাই, আমি এই কেন থাকতে পারতাম, তাই না? জি স্যার বুঝতে পারছি। এই জন্য মডুলাস ব্যবহার করলাম। xy এর মান তো তুমি জানো না কত, কিন্তু 3 2 লিখলে তো তুমি বুঝে গেলা যে এটা পজিটিভ। এই জন্য আমরা মডুলাস দিয়ে দিই যেন নেগেটিভ না আসে। আচ্ছা, ফাইনালি দেখো আমরা যে এখানে ছিলাম, যেটা বলতে চাচ্ছি আজকে লাস্টলি ক্লিয়ার করে দিলাম। দেখো একটা নির্ণায়ক তুমি চিন্তা করো খুব সংক্ষেপে। দেখো একটা নির্ণায়কের দিকে তাকাও, দুঃখিত, খুব সুন্দর করে আঁকি। একটু প্রবলেম হচ্ছে এখানে, একটু দাঁড়াও। মনে করো একটা নির্ণায়ক তোমার কাছে আছে এরকম, কত দেব আমি একটু সহজেই ধরি, ধরো 2 1 2 1, আর একটা মান ধরো 1 3। বোঝো সংক্ষেপে মিনিট, ছোট ছোট মান। আচ্ছা, নির্ণায়কটা তুমি যদি নির্ণায়কটা মান বসাও, হ্যাঁ ম্যাট্রিক্সের কথা যদি চিন্তা করে মান বসাও, মানটা কেমন হবে একটু বলো তো আমাকে, দেখো না বুঝলে বইলো। দেখো তাহলে আইটাকে একক ভেক্টরকে সে কোথায় নিয়ে যাবে? 2 1 এ নিয়ে যাবে, তাই না? দেখো 2 1 ধরো এই জায়গায় আসবে। আমাদের সময়ও শেষ, পড়াও আজকে শেষ। দেখো বোঝো ব্যাপারটা, এটা হলো আমাদের কি বলতো আই ভেক্টর। এবার যে ভেক্টর কত আসবে? 1 3। দেখো 1 2 ধরো এই যে এখানে 3, আনুমানিক ধরো এই বিন্দুতে আসলো, হ্যাঁ আমার যে ভেক্টরটা আসলো এখানে, বোঝো। তাহলে আমরা আসলে কি নির্ণয় করব বলতো? এই নির্ণায়ক দ্বারা নির্ণয় করব এটা তার আবদ্ধ ক্ষেত্র। আবদ্ধ করতে হলে সমান্তরালে রেখা নিয়ে যাওয়া লাগবে, তাই না? সমান্তরালে নিয়ে যাওয়া রেখাটাকে, দেখো সমান্তরালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা, যদিও সমান্তরাল না হয় একটু বুঝে নিও। দেখো এইটাকে সমান্তরাল, এটা নাও, একটা সামান্তরিকের মতো পাচ্ছ তুমি। এটার ক্ষেত্রফল হলো এই নির্ণায়কের মান, তাই না? বোঝো। তাহলে আমি যদি এটার সামনে এবার 2 দেই, একটা বিষয় লক্ষ্য করো, যদি এর সামনে আমি 2 দেই, 2 দেওয়ার মানে কি বলতো? এই সামান্তরিকের ক্ষেত্রফলটা দ্বিগুণ হয়ে যাওয়া, তাই না ছেলেরা? একটু ফিডব্যাক দিও। জি স্যার। তাহলে আমি মনে করো এই 2 দ্বারা শুধু প্রথম কলামে গুণ করব। মনে করো আমি প্রথম কলামে গুণ করছি, প্রথম কলামে গুণ করলে কি পাবা তুমি? 4 2, তাই না? 4 2। আর দ্বিতীয় কলামে চেঞ্জ করব না আমরা, 1 3। এবার যদি তুমি একটা নির্ণায়ক চিন্তা করো এটার সাথে, দেখো এইবার এই নির্ণায়কটার মান কি রকম হবে তুমি চিন্তা করো তো। দেখো 4 2, 4 2টা চলে আসবে তোমার এই যে এই 2 3 4, 4 2টা তোমার আনুমানিক ধর এই জায়গায় আসবে, এরকম একটা জায়গায় আনুমানিক, হ্যাঁ। তাহলে 4 2 এর ভেক্টরটা কত আসবে? মূলবিন্দু থেকে এই জায়গায় আসবে। দেখো এই যে দেখো এই জায়গায় এই পুরো ভেক্টরটা এবার কত হলো? 4 2। এই যে একদম এখান থেকে দেখো, আমি দেখাচ্ছি নীল রং থেকে দেখাচ্ছি, এই দেখো 4 2 ভেক্টর পাইছো। আর 1 3 ভেক্টর তো আগের এইটাই, তাই না? এবার তুমি যদি 4 2 ভেক্টরটাকে এবার সমান্তরালে ট্রান্সফার করে দাও, দেখো কি হবে, এই জায়গায় আসবে। আবার তুমি এই যে 1 3 ভেক্টর আগের মতোই থাকবে, যেহেতু চেঞ্জ করি নাই। 1 3 কে তুমি যদি এবার সমান্তরালে ট্রান্সফার করো, দেখো তো এবার কি তোমার মনে হচ্ছে আগে সামান্তরিকে ডবল হয়ে গেছে কিনা বলো তো আমারে? জি স্যার। জি স্যার। তার মানে আমি যদি শুধু একটি কলামকে গুণ করি তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার তুমি যদি দ্বিতীয় কলামটা গুণ করতা কি হইতো ঘটনা? এবার লাল কালিতে দেখাই, তো দ্বিতীয়টা যদি গুণ করতে এখানে কি হতো বলো? 2
6 দেখো 2 6 হলে কি ঘটনা ঘটে বুঝো। তুমি যদি দুইটারে গুণ করো, কি মুশকিল। দেখো এখানে হয়তো তোমার 2 6 এবার মানটা বসাও তো তুমি, দেখো তো 2 6 কোথায় আসে। 6 বসাই দিলে অনেক বড় লম্বা করতে হবে, এটাকে একটু লম্বা করে নিই আমরা। 2 6 তাহলে বসাচ্ছি, চলো আমরা 4 2 তো এটাই, 4 2 কিন্তু এটাই, এটা কোনো সমস্যা নেই। 2 6 2 দিয়ে এখানে 3 4 5 দেখো 6 আনুমানিক বেসিক জিনিসটা বোঝো, ধৈর্য লাগবে একটু। তাহলে 2 6 তোমার এই মানটা চলে আসবে, দেখো 2 6 কিন্তু এরকম একটা জায়গায় আসবে আনুমানিক এই যে। তাহলে তুমি লাল ভেক্টর দিয়ে দেখাচ্ছি, সবুজ সহ লাল, এইটা হলো তোমার নতুন 2 6 ভেক্টর। দেখো স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার। সমস্যা নাই, এটা একটা ছোট্ট অ্যাডিশনাল জিনিস দেখাচ্ছি। এবার তুমি এই 4 6 কে এই যে এইটাকে, এই যে নীল রঙের যেটা 4 4 2 এটাকে তুমি যদি সমান্তরে ট্রান্সফার করো এটা, তাহলে এরকম একটা জায়গায় আসবে। তুমি দেখো নীল রং দিয়ে দেখাই, দেখো এরকম একটা জায়গায় তুমি পৌঁছাইবা। বোর্ডটাকে একটু উপরে উঠাই দিই, কারণ এক মিনিট শেষ হয়ে গেছে, একটু ধৈর্য রাখো। এই যে জায়গায় আসবে, আর তুমি লাল রঙের ভেক্টরটাকে যদি সমান্তরালে ট্রান্সফার করাও, দেখো কোথায় আসে, এরকম একটা জায়গায় পৌঁছাবে সে, এই যে। এবার বলো এই ক্ষেত্রফলটা কি প্রাথমিক ক্ষেত্রফলের কয় গুণ হলো? প্রাথমিক কিন্তু ছিল এতটুকু শুধু, যেটা 2 1 1 3, তাই না? এবার কয় গুণ হইলো বলো প্রাথমিক ক্ষেত্রফলের? 3 গুণ না 4 গুণ হয়ে গেল। এই যে দেখো 1 2, এখানে কিন্তু আবার 2 আছে, হয়তো মাঝখানে দাগ দেখাই নাই। ও হ্যাঁ 4 4 গুণ গুণ হয়ে গেল না? তাহলে 4 গুণ কখন হইলো? তুমি যখন প্রথম কলামটা গুণ করেছো, দ্বিতীয় কলামটা 2 দ্বারা গুণ করেছো, তখন কিন্তু এটা ডবল হওয়ার কথা, ডবল হচ্ছে না, তারও ডবল হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, বুঝেছো? আর যদি আমরা শুধু যে কোনো একটি কলামকে বা যে কোনো একটি সারিকে গুণ করতাম, তখন শুধু ডবল হতো, তখন চেহারাটা এমন হইতো, এগুলো থাকতো না। দেখো তখন কিন্তু এই জিনিসগুলো থাকতো না, এই যে তখন মান হইতো এখানে 2 1 1 3, দেখো এখানে এই যেরকম মান পাইতো তুমি, এই যে 1 3 1 3, তাই না? এই দেখো এটা হলো 2 1 ভেক্টর, 4 2 ভেক্টর, এটা হলো 1 3 ভেক্টর, বুঝেছো? তাহলে আগের মতো ডবলই হইতো। তাহলে শুধু দ্বিগুণ করা, এখানে 2 থাকার মানে নির্ণায়কের মানটা ডবল হওয়া, 4 গুণ হওয়া না। তাহলে ডবল করতে গেলে আমাদের কি করলে কাজ চলবে? যে কোনো একটি কলামকে অথবা যে কোনো একটি সারিকে গুণ করলেই হবে। তোমরা কি বুঝেছো কাজটা? জি স্যার বুঝছি। জি স্যার। আর এই যে দেখো আরেকটা কথা, তোমরা এই যে একটু একটা অঙ্ক করেছি যে প্রথম সারিকে এ দ্বারা গুণ, দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করেছি না? তো তুমি দেখো এখানে প্রথম কলামে তুমি 2 দ্বারা গুণ করেছো, এই 2 দ্বারা গুণ থাকার মানে কি সামনে কিন্তু অটোমেটিক একটু কল্পনা করা। তার মানে এই যে 2 দ্বারা যখন গুণ করলা, অটোমেটিক্যালি এই নির্ণায়কের ক্ষেত্রফল ডবল হয়ে গেল। তাহলে তুমি যদি আগের পর্যায়ে রাখতে চাও, এখানে কি লিখবা? একটা 1/2 লিখবা। জি জি স্যার। তাই এই জন্য আমি বলছি, যদি তুমি নির্ণায়কের কোনো সারি বা কোনো কলামকে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে ওই সংখ্যাটা আবার 1/, আকারে লিখে দিতে হবে, নইলে কিন্তু তোমার আগের মতো থাকবে না। এই দেখো এই নির্ণায়কটা তোমার ছিল প্রাথমিক নির্ণায়ক, এই যে এইটা তোমার, এইটা আর এটা কিন্তু সমান না। যদি তুমি এখানে 2 দ্বারা গুণ করে দাও, এখন আর সমান থাকবে না। বাট যদি আবার সামনে একটা হাফ লিখে দাও, তাহলে ডবলও হইলো আবার অর্ধেকও করলাম, তাহলে আগের মতোই থাকবে। বেসিক কথাগুলো কোনো বইয়ে নাই, আগেই বলি, এইগুলো নোট রাখবা তোমরা, অবশ্যই নোট রাখবে, হারিয়ে না, নিজের মতো করে নোট করে রাখবা। এটা তুমি, আমি মনে করি না কোনো কলেজে যাও লেকচারও পাবে না কেন 2 দ্বারা গুণ করলে শুধু কলামকে বা সারিকে গুণ করা লাগে, আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সবাই গুণ করা লাগে। ঠিক আছে ছেলেরা? হ্যাঁ আচ্ছা, স্যার আমাকে স্যার রেকর্ডের কপি রেখে দেওয়া যাবে? আজকের ক্লাসটা দিয়ে দেবো ইনশাল্লাহ।